জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। গতকাল সকালের ঝুম বৃষ্টিতে রাজধানীর অলিগলি সহ প্রধান প্রধান সড়কগুলো তলিয়ে যায়। দোকানপাট এবং বাসাবাড়ির ভেতরে ঢুকে পড়ে বৃষ্টির পানি। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। আজকেও কোথাও কোথাও জলাবদ্ধতা রয়েছে। সে বিষয়ে জানতে বুয়েটে আছেন সহকর্মী মাজহার ইমন। চলে যাচ্ছি তার কাছে। ইমন, আজকে কোথাও কোথাও আমরা জলাবদ্ধতা এখনো দেখতে পাচ্ছি। আপনি যেখানে রয়েছেন সেখানে কি অবস্থা একটু জানাবেন। সাকিব, আমি এই মুহূর্তে বুয়েট এলাকাতে রয়েছি। ক্যাম্পাসটির আশপাশে আমরা দেখতে পেয়েছি যে পানি রয়েছে। এই মুহূর্তে যদি আমি বলতে চাই, আমি একটি স্থানে রয়েছি, এখানে বুয়েটে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের কোয়ার্টারে রয়েছে। এখানের অবস্থা একেবারে ভয়াবহ। গতকালকে যে সকালে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের পানি এখনো জমে রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে বাসাবাড়ির ভেতরে পর্যন্ত চলে গিয়েছে। তারা চেষ্টা করছেন মোটরের মাধ্যমে তাদের বাসাবাড়ির ভেতরে যে সমস্ত পানি চলে গেছে সেগুলো তারা সেচের ব্যবস্থা করছেন। তবে পুরো চিত্র এখনো বলা যায় যে কোনো রকমের নিয়ন্ত্রণ নেই। পানির যে নিয়ন্ত্রণের কথা যদি বলতে চাই, সবাই চেষ্টা করছেন যে তাদের যে সমস্ত মালামাল ক্ষতি হয়ে গিয়েছে গতকালকে বৃষ্টির যাতে তাদের মালামালগুলো যাতে ঠিকঠাক করতে পারে। এবং পানির নামার যে অবস্থা, এখানে আমরা কথা বলেছিলাম যারা রয়েছে এই বুয়েটের, যারা বসবাস করে, যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে, তাদের সাথে কথা বললেই জানতে পেরেছি যে গতকালকের বৃষ্টিপাতের যে পানি, সেই পানি এখন পর্যন্ত সেইভাবে কোনোভাবেই কমছে না আর কি। আর যেহেতু ঘরের ভেতরে পর্যন্ত পানি চলে গিয়েছে, নিচতলার যে সমস্ত বাসাবাড়িগুলো রয়েছে, প্রায় 350-এর উপরে এই বুয়েট ক্যাম্পাসের এইখানে কর্মকর্তারা রয়েছেন, তাদের বাসাবাড়ির ভেতরে পানি ঢুকে গিয়েছে। সেখানে অনেক ধরনের যে সমস্ত মালামালগুলো রয়েছে সেই মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে যেটি চেষ্টা করছেন তারা, তাদের ঘরের ভেতরে যে সমস্ত যে পানিগুলো প্রবেশ করেছে সেই পানিগুলো সেচের মাধ্যমে, মোটরের মাধ্যমে চেষ্টা করছেন বাইরে ফেলতে। তবে বাইরে ফেলার পরও কোনো রকমের লাভ তারা দেখছে না, কারণ সেই বাহিরের পানিগুলো আবার ভেতরে ঢুকে যাচ্ছে। এক কথায় যদি বলতে চাই, বুয়েট ক্যাম্পাস এবং আশপাশে বকশীবাজার যে এলাকা রয়েছে সেই আশপাশ পুরো এলাকাতে এখনো পানি রয়েছে। এবং পানি নিষ্কাশনের যে ব্যবস্থা প্রক্রিয়া সিটি কর্পোরেশনের আমরা দেখেছি টুকটাক তারা ড্রেনেজের কাজ চলছে, তবে পুরো পানি নিষ্কাশনের যে প্রক্রিয়া সেটি এখন পর্যন্ত আসলে শেষ হয়নি। একেবারে দেখাই যাচ্ছে চিত্রের মাধ্যমে যে কি পরিমাণে পানি রয়েছে। এখানেও হাঁটু পরিমাণের পানি রয়েছে। পাশাপাশি কোথাও দেখেছি আমরা কোমর পর্যন্ত পানি। যেহেতু গতকাল সকালের বৃষ্টিপাত, এখন পর্যন্ত পানি রয়েছে। যারা স্থানীয়, যারা বসবাসকারী রয়েছে, তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি এক ধরনের ক্ষোভ, এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা যাতে খুব দ্রুততার সাথে যাতে এই সমস্ত পানি যাতে নিষ্কাশনের ব্যবস্থা করে সেটিও তারা দাবি জানিয়েছে। পাশাপাশি এখানে যেহেতু ছাত্রাবাস রয়েছে বুয়েটের, সেই ছাত্রাবাসের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছি, তারাও এক প্রকারের বিপাকে পড়েছে। তাদের লেখাপড়ার যে বিষয়টি রয়েছে, ক্লাস করার যে বিষয়টি রয়েছে, সেটিতে তারা বিপাকে পড়েছে। যদি বুয়েট ক্যাম্পাস সহ যে বকশীবাজার এলাকা, বকশীবাজার আমরা দেখেছি যে গাড়ি চলাচল যেগুলো করছে সেই গাড়ি চলাচলেও ব্যাহত হচ্ছে। এক কথায় বকশীবাজার এলাকা আমরা কিছুটা গাড়ির ধীরগতি দেখেছি। সেই কথা যদি বলতে চাই যে বকশীবাজার, বুয়েট ক্যাম্পাস এবং ছাত্রাবাস, শিক্ষকের যে কোয়ার্টার রয়েছে, পাশাপাশি কর্মচারীদের যে কোয়ার্টার রয়েছে, সবকিছুই এখন পর্যন্ত পানিতে তলিয়ে রয়েছে। তারা যেটি বলছেন যে যত দ্রুত সম্ভব যাতে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় এবং তাদের যাতে স্বাচ্ছন্দ্যে যাতে তারা বসবাস করতে পারে এবং তাদের যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেই বিষয়ে যাতে কর্তৃপক্ষ যাতে নজর দেয়। তো বুয়েটে আমার কাছে এই ছিল জলাবদ্ধতার খবর। রাজধানীর জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন মাজহার ইমন। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও যমুনা, ঝিনাই ও ধলেশ্বরী নদীর পানি বইছে বিপদসীমার ওপরে। তবে দুর্গত এলাকায় খাবার ও সুপেয় পানি, শিশু, গোখাদ্যের তীব্র সংকট তৈরি হয়েছে। গত 24 ঘন্টায় জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি 20 সেন্টিমিটার কমে বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 12 সেন্টিমিটার কমে বিপদসীমার 82 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানি কমায় অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে ঘরে ফিরতে শুরু করেছেন। তবে এখনও পানিবন্দী দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, বেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার প্রায় 2 লাখ মানুষ। তলিয়ে আছে 8,000 হেক্টর ফসলি জমি। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি 10 সেন্টিমিটার কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। এখনও পানিবন্দী অবস্থায় আছেন নিম্নাঞ্চলের 20,000 মানুষ। 6,500 হেক্টর ফসলি জমি ডুবে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। এখনও বন্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। টাঙ্গাইলে যমুনা, ঝিনাই ও ধলেশ্বরী নদীর পানির বিপদসীমার উপর দিয়ে বইছে। 6 উপজেলার প্রায় 52,000 মানুষ পানিবন্দী। পাঠদান বন্ধ রয়েছে জেলার অন্তত 50টি প্রাথমিক বিদ্যালয়ে। আমাদের রান্নাঘর, তারপরে আমাদের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, বুঝছেন। তো এখন আমরা
এই রান্না করতে পারতাছি না। বাড়ির গরু বাছুর নিয়ে ইয়ে মধ্যে আছি, পোলাপান অসুখ, একটু যে জামু ডাক্তারের তাও যেতে পারতেছি না, খুব ভয়াবহ ইয়ে মধ্যে আছি। গরু বাছুর নিয়ে খুব কষ্ট হচ্ছে, ঘরে ঘরে পানি হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আমরা না খাই মরে নাকি গরু বাছুর নিয়ে। সবজি গেল গা, সবজি মরিচ গাছ বুনছিলাম, এই ধুরমা গাছ বুনছিলাম, লাউ গাছ আছিল, সব মনে করেন পানি মনে করেন যে তলে গেল গা। প্রায় 6 জায়গা পাহাড় ছিল, ধান আছিল, সবই পানিতে তলে গেছে। এগুলা আমি আর নইতে পারি নাই, আনতেও পারি নাই। আমাদের এই এলাকায় মোটামুটি 7-8 দিন ধরে খুব অসুবিধায় আছি আমরা। পানিতে মোটামুটি সব ডুবে গেছে, প্রত্যেক বাড়িতেই পানি উঠছে, যাতায়াতের খুবই অসুবিধা। এলাকা বলা স্কুলে যাইতে পারে না, প্রচুর কষ্ট, যাতায়াত সমস্যা, রাস্তাঘাট অনেক নিচু। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বৈঠক অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা 6টায়। পরবর্তী কার্যক্রমের ঘোষণা করা হবে। সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনে ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের সমন্বয়কদের নিয়ে অফলাইন ও অনলাইন প্রতিনিধি বৈঠক হবার কথা রয়েছে। শুক্রবার বাংলা ব্লকেটে অংশ নিয়ে ঘোষণা দেন আন্দোলনরত ছাত্ররা। এ সময় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানান তারা। এছাড়া পূর্ব ঘোষিত ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেওয়া হয়। রংপুর বিভাগের বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই পর্যাপ্ত জনবল। চিকিৎসক ও সরঞ্জাম সংকটে তৃণমূলের সরকারি চিকিৎসা কেন্দ্রগুলোর যেন রুগ্ন দশা। এসব হাসপাতালের সেবার মান দেখতে বিভাগের 4 জেলার অন্তত 10টি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শুরু করেছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। 2 দিনের সফরের প্রথম দিনে পরিদর্শন করেছেন দিনাজপুরের খানসামা ও বীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। সূচি অনুযায়ী দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁয়ের বেশ কিছু স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে। বিভাগের জেলার 53টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে প্রায় অর্ধেক চিকিৎসক দিয়ে। এছাড়া অনেকগুলো হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এছাড়া রয়েছে পরীক্ষা নিরীক্ষা যন্ত্রপাতির অভাব। এসব বিষয়ে মন্ত্রীকে জানিয়ে দ্রুত সমাধানের আশা করছেন স্থানীয়রা। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন চারদিক। দেশের 18টি জেলায় অতিবৃষ্টি ও বন্যা হওয়ায় সবজির দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকালে জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে কোনো অসাধু সিন্ডিকেট যেন নিত্যপণ্যের দাম না বাড়াতে পারে সে ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সরকারের সংস্থাগুলো সচেষ্ট রয়েছে। তিনি জানান, আলু ও পেঁয়াজ আমদানি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যে কোনো আমদানিকারক এখন থেকে এই দুটি পণ্য আমদানি করতে পারবে। যে কাঁচা বাজারে বসার মতো অবস্থা নাই এবং যেখান থেকে আমাদের আসার কথা সেই জায়গাগুলিতে হয়তো আসতে পারতেছে না, তারপরেও আমাদের নজরদারি থাকবে এবং আমরা যে কোনো কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। আপনারা জানেন যে 6 মাস ধরে কখনোই কোনো ব্যবসায়ীকে মানে এটাকে কি বলে মজুতদারি করে দ্রব্যমূল্য বাড়ানোর কোনো সুযোগ আমরা দেও নাই, আগামীতেও দিবও না। সপ্তাহের শুরুতে জনদুর্ভোগ কমাতে ঢাকা মেট্রোপলিটন এলাকার জনগণের জন্য ট্রাফিক নির্দেশনা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সময় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার SM মেহেদি হাসান জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে বাড়তে পারে যানজট, তাই হাতে সময় নিয়ে বের হতে হবে পরীক্ষার্থী ও সাধারণ নগরবাসীকে। রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মেট্রোপলিটন এলাকার জনগণের যাতায়াত নির্বিঘ্ন করতে ডিএমপির ট্রাফিক বিভাগ এক ব্রিফিংয়ের আয়োজন করে। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার SM মেহেদি হাসান জানান, এ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হতে হবে। 15 তারিখ সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথ যাত্রায় বের হতে হবে সময় নিয়ে। একই সাথে 17 তারিখ আশুরা, তাই মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ রয়েছে বলে জানান তিনি। আপনারা ইতিমধ্যে জানেন যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে ট্রাফিক বিভাগের সদস্যরা এই 8টি ডিভিশনের ভেতরেই সমন্বয় সাধন করে এবং পাশাপাশি ক্রাইম বিভাগের সাথে টিম ডিএমপি আমরা একযোগে কাজ করি। তো আমরা সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের গমনাগমনের ক্ষেত্রে ভোগান্তি যত
কমিয়ে পারা যায়। এ সপ্তাহে 3টি পরীক্ষা আছে, কাল একটি 14 তারিখে, 16 তারিখে একটি, আর 17 তারিখে আরেকটি। এটি তো আছেই। তার পাশাপাশি আগামীকাল সপ্তাহের প্রথম কর্মদিবস, সেটিও একটি সপ্তাহের প্রথম কর্মদিবসে মানুষের সড়কে গমনাগমন বৃদ্ধি পায়। যশোর নড়াইল সড়কের লিংক রোড নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকার 1 কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। কার্পেট এবং বিটুমিন উঠে খানাখন্দে পরিণত হয়েছে পুরো সড়ক। সামান্য বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়ক, আর অন্য সময় ধুলাবালিতে নাজেহাল অবস্থা জনজীবনে। বেহাল সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা যাতায়াতে যশোর খুলনা রোডের গাড়ির চালকরা এই সড়কটিকে লিংক রোড ব্যবহার করে থাকেন। এই সড়কে বিসিক শিল্পনগরীর গাড়িও চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রাও। এরকম একটা ইমার্জেন্সি রাস্তা দেখা যাচ্ছে, এখানে বিসিক শিল্পনগরী আছে, আপনার এটা একটা জরুরি রাস্তা। এই রাস্তা দিয়ে পদ্মা সেতু অনেকে নড়াইল হয়ে ঢাকাতে যায়। বেনাপোল থেকে বড় বড় ট্রাক ঢাকা যায়, বড় বড় পরিবহনগুলো ঢাকা যায়, কিন্তু রাস্তা সংস্কার করা নেই। দীর্ঘদিন ধরে এই অবস্থা পড়ে আছে, মাঝে মাঝে এখানে গাড়ি ভেঙে পড়ে থাকে। বাইপাস রোডের যদি এই অবস্থা হয় এখন, তাহলে আমরা ড্রাইভাররা কি পালি গাড়ি ঘোড়া চালাবো? এই পালি এখন আমার রেখার দিয়ে এই গাড়িটা উঠাইতে হবে, যে ভাড়ায় আইছি এখন রেখারের সে বিলটা আমার সে গাড়ি ভাড়া এখানে নিয়ে নেবে। এই রাস্তা দিয়ে বাড়ির থেকে বেরোয় এই পর্যন্ত যাওয়া আসা, এটা তো দুর্ভোগ ছাড়া কিছুই না। স্প্রিং পাতি তো কোনো গাড়ি থাকেই না রাস্তায় ঢুকলি, এমন একটা অবস্থা। আর মানুষজন তো হাইটে যাওয়াও একটা কষ্টকর ব্যাপার, গাড়ি তো দূরে থাকুক। জাতীয় বৃক্ষ মেলার শেষ দিন আজ। মেলার 37তম আসরে প্রয়োজনীয় গাছ কিনতে ভিড় করছেন দেশের নানা প্রান্ত থেকে আসা ক্রেতা দর্শনার্থীরা। এবারের মেলায় 121টি স্টল থেকে 30 লাখের বেশি চারা গাছ বিক্রি হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় 16 কোটি টাকা বলে জানিয়েছে আয়োজকরা। জাতীয় বৃক্ষ মেলার মাধ্যমে বিলুপ্ত প্রায় দেশীয় নানা প্রজাতির বৃক্ষের সঙ্গে পরিচয় ঘটেছে ক্রেতা দর্শনার্থীদের। এমন আয়োজন দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার কথাও জানান ক্রেতারা। এবার মেলার প্রতিপাদ্য বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় এবছর বিক্রি বেশি। মেলা চলবে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। গত 5 জুন মাসব্যাপী শুরু হয় জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন চারদিকে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গেল সপ্তাহের তাণ্ডবের পর গাজা থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। সেনারা সরে যাওয়ার পরপরই উপত্যকাটির তাল আল হাওয়া অঞ্চল থেকে অন্তত 60 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের সদস্যরা। নিহতদের অধিকাংশই শিশু ও নারী বলে নিশ্চিত করেছে সিভিল ডিফেন্সের কার্যালয়। জানায়, ভবনের নিচে আটকে পড়া ফিলিস্তিনিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া মধ্য গাজার দিয়ের আল বালা শহরে ইসরায়েলের বিমান হামলায় আরও 5 জন নিহত হয়েছে। এদিকে খান ইউনিসে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 4 ত্রাণকর্মীর মধ্যে যুক্তরাজ্যের আল খায়ের ফাউন্ডেশনের এক কর্মকর্তাও ছিলেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইউরোপীয় ইউনিয়নের অনলাইন কন্টেন্ট আইন ভঙ্গের অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের বিরুদ্ধে। শুক্রবার ইইউ কমিশন জানিয়েছে, ব্লুটিক বিক্রির মাধ্যমে ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করছে এক্স। 2022 সালে $4,400 কোটি টুইটার কিনে নেন ধনকুবের ইলন মাস্ক। এরপর আয় বাড়াতে মাধ্যমটিতে চালু করা হয় অর্থের বিনিময়ে ব্লুটিক বিক্রি। আগে পাবলিক ফিগাররা বিনামূল্যে ব্লুটিকের আওতায় আসতেন। ইইউ কমিশনের অভিযোগ, অনেক অসাধু ব্যক্তি ব্লুটিক কিনে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন ব্যবহারকারীদের, যা প্রতারণার শামিল। পাশাপাশি বিজ্ঞাপনের ক্ষেত্রেও এক্সের স্বচ্ছতার অভাব পেয়েছে ইইউ কমিশন। অভিযোগ প্রমাণিত হলে বার্ষিক আয়ের 6% অর্থ জরিমানা গুনতে হবে এক্সকে। এদিকে ইলন মাস্ক জানিয়েছেন, সংস্থাটির সঙ্গে গোপন চুক্তিতে সম্মত না হওয়ায় হয়রানি করা হচ্ছে তার প্রতিষ্ঠানকে। শিগগিরই ইইউ কমিশনের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন তিনি। ব্যবসায় গতি সঞ্চারের লক্ষ্যে আবারও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে ইউনিলিভার। 2025 সালের ডিসেম্বর নাগাদ ব্রিটিশ বহুজাতিক ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি থেকে চাকরি হারাতে পারেন
3,200 কর্মী। এ দফায় চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন ইউরোপের ইউনিলিভারের অফিস ভিত্তিক ভূমিকায় কর্মরত ব্যক্তিরা। 2023 সালে প্রতিষ্ঠানটির সিইওর দায়িত্ব নেন হেইন গুমাখার। এরপর থেকে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিতে থাকেন তিনি। গেল মার্চে ব্যয় কমাতে বিশ্বব্যাপী 7,500 কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা নেন শুমাখার। ক্ষতি পোষাতে আলাদা করে ফেলেন ইউনিলিভারের আইসক্রিম ব্যবসা। বিশ্বব্যাপী ইউনিলিভারের কর্মী সংখ্যা প্রায় 1,30,000। জার্মানির বার্লিনে রোববার 2024 ইউরোর ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। টানা দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। গতবার শিরোপা না পেলেও এবার সুযোগ হাতছাড়া করতে চায় না ইংলিশরা। তাই দলকে উজ্জীবিত করতে স্টেডিয়ামে থাকবেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবং নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাদের সঙ্গে আরও উপস্থিত থাকবেন আরেক ফাইনালিস্ট স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এছাড়া স্পেনের প্রধানমন্ত্রী ও ব্রিটিশ প্রধানমন্ত্রীদের সঙ্গে মাঠে থাকবেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।